প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। আপনারা অনেকেই জানেন বা সকলে যা অবগত আছেন যে আগামী ৩রা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম ২০২৪। এই মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এই চিঠির মাধ্যমে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা। এখানে একটি ভূমিকা দিয়ে তারপরে মূল বিষয়টি বলা হয়েছে, তো আমি মূল বিষয়টি আপনাদের জন্য বলছি। প্রথমত হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি। একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্মদিবসে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ একটি বিষয় ৫ ঘন্টা করতে হবে, সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে আগেও জেনেছেন একটা নির্দেশনার মাধ্যমে। এখানে আসলে কিছু রিপিট আছে যে নির্দেশনটা আগে দেওয়া হয়েছিল সেগুলোর। প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেকে একটি খাতা উত্তরপত্র সরবরাহ করবেন। এগুলো কিন্তু স্কুল থেকে সরবরাহ করতে হবে, সেটি কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে, আরো আজকেও বলা হয়েছে এই চিঠিতেও। শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। এ বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবেন। এই মূল্যায়ন নির্দেশনা কিন্তু এখনো দেওয়া হয়নি, এটি কিন্তু আগামীকাল অর্থাৎ ৩ তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে সেক্ষেত্রে ২ তারিখে পাওয়া যাবে, এটা বলা হয়েছে কিন্তু। এরপরে শিক্ষকদের জন্য নির্দেশনার মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটি খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই কাজ, এই সময়ের মধ্যে এই কাজ, এরকম করার। কিন্তু অনেকে এর চেয়ে বেশি বা কম সময় লাগতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু একদম যে অনুসরণ করতেই হবে এমন না, তবে এটা ধারণা যাতে সুন্দরভাবে হয়। এবং অনেকে এই শিক্ষার্থীদের ফ্লেক্সিবিলিটি দিতে হবে বলা হয়েছে, অর্থাৎ যেন তারা চাপ অনুভব না করে সময়ের জন্য। তবে পুরো কার্যক্রম কিন্তু ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক বা যিনি পর্যবেক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। একটি ছক দেওয়া হবে, এটিও কিন্তু দেওয়া হয়নি। এক্ষেত্রে একজন পর্যবেক্ষক ২০ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন এবং তাদের কাছে পর্যবেক্ষণ ছক এগুলো দেওয়া হবে এবং ২০ জন এই যে রেকর্ড সংরক্ষণ ছকও কিন্তু দেওয়া হবে। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত ২০ জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড ছক, অন্যান্য প্রমাণাদি একত্রে বান্ডেল করে স্বাক্ষর করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে তো শুধু বিষয় শিক্ষকই এই কাজটি করবেন না, এখানে অন্য স্যারদেরও সহায়তা নিতে হবে। তো অন্য যারা করবেন পর্যবেক্ষক তারা বিষয় শিক্ষকের নিকট সবকিছু জমা দিবেন এইগুলো করে। বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক এবং যা দেওয়া হবে পরবর্তীতে এবং অনুসরণ করে শিক্ষার্থীদের রেকর্ড সংরক্ষণ ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড সংরক্ষণ করবেন। এই ছকগুলো কিন্তু পরে দেওয়া হবে। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী শিক্ষার্থীর লিখিত অংশের মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক পরবর্তীতে পর্যবেক্ষক কর্তৃক মূল্যায়িত পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছক শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই এ ইনপুট দেবেন, অর্থাৎ নৈপুণ্য অ্যাপস, সেখানেও এই ইনপুটগুলো পিআই গুলো এইগুলো দিতে হবে। এই অ্যাপস দ্বারা ষান্মাসিক এবং এর মাধ্যমে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ একজন শিক্ষকের জন্য শেষ হবে করণীয় কাজ। এখানে আরো বেশ কিছু নির্দেশনা রয়েছে। পূর্বের মতো আবারও একটি বিষয়ের পিআই গুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংগ্রহের জন্য একটি ছক পরবর্তীতে যা দেওয়া হবে এবং এই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড সংরক্ষণ করতে হবে। কোনো কারণে নৈপুণ্যতে যদি ইনপুট দেওয়া না যায় তাহলে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যাবে না কিন্তু নৈপুণ্যের মাধ্যমে, সেক্ষেত্রে যাতে হাতে হাতে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় সেই জন্য এই ছকগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে। আর বিষয় চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জাম প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন। শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না, অর্থাৎ যে উপকরণগুলো দরকার হবে শিক্ষার্থীর মূল্যায়নের জন্য
সেগুলো কিন্তু প্রতিষ্ঠান সরবরাহ করবে, এটা কিন্তু আগেও বারবার করে বলা হয়েছে। এরপরে রয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ কি। যেহেতু 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক মূল্যায়ন চলাকালে নিযুক্ত থাকবেন, সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্য শিক্ষকও পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ বিষয় শিক্ষক তো পর্যবেক্ষক থাকবেনই একজন, আরো অন্যরা সহযোগিতা করবেন। বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন পর্যবেক্ষক প্রয়োজন তা নির্ধারণ করবেন। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ মানে 20 জন করে তো পাবেই এভারেজ, বাট 20 এর যদি কম হয় সেক্ষেত্রেও দিতে হবে, কিন্তু 20 জনের বেশি কিন্তু শিক্ষার্থী দেওয়া যাবে না একজন শিক্ষকের জন্য। এক্ষেত্রে পর্যবেক্ষকের কাজ হবে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন। কাজেই শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যবেক্ষক কতজন তা নির্ধারণ করতে হবে। সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের দেয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা, শিক্ষার্থীর দেওয়ার জন্য মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশনা, পরিশিষ্ট ছক, পর্যবেক্ষণ ছক, পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক এবং প্রয়োজনীয় উপকরণ ইত্যাদি বুঝে নেবেন। মানে এগুলো বিষয় শিক্ষকের কাছ থেকে ওই শিক্ষক বুঝে নেবেন, পর্যবেক্ষক শিক্ষক। শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র এবং কাজ বুঝে দেবেন এবং তার জন্য নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করাবেন। অর্থাৎ বিষয় শিক্ষক অন্য পর্যবেক্ষকদের কি কাজ করতে হবে এগুলো কিন্তু বিষয় শিক্ষক বুঝিয়ে দিবেন, যার যার বিষয় সে বুঝিয়ে দিবেন অন্যদেরকে। শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া রয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলবেন। নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করার সহায়তা করবেন। এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করবে। অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে আপনি কি চান, কি মূল্যায়ন করবেন, কি যোগ্যতা তার যাচাই করবেন, এটি যেন সুন্দর করে বুঝিয়ে দেন আপনি। পর্যবেক্ষক স্যার ওই 20 জনকে বুঝিয়ে দিবেন, এক একজন যা দেখবেন। জোড়া দলগত কাজ বা অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময় ব্যবস্থা করবেন। অর্থাৎ 5 ঘন্টা তো একটা লাইন চলা একটু কষ্টকর হয়ে যাবে, সেক্ষেত্রে নির্দিষ্ট একটি বা দুটি বিরতি থাকতে পারে, সেটি তারা ব্যবস্থা করবেন। এরপরে পর্যবেক্ষণ ছক অনুসারে নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট ছকে সংরক্ষণ করবেন। মূল্যায়ন চলাকালে পর্যবেক্ষক শিক্ষার্থীদের যেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছকে দেওয়া রয়েছে। মূল্যায়নের বিভিন্ন ধাপে ওই কাজগুলোতে আপনার তত্ত্বাবধানে থাকা 20 জন শিক্ষার্থী কিভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ যাচাই রেকর্ড রাখতে হবে। অর্থাৎ কোন কাজ দেওয়া হবে 20 জন কি কাজ সেগুলো কিন্তু দেওয়া থাকবে, ওই কাজগুলো দিবেন আপনি পর্যবেক্ষণ করে আপনি রেকর্ডে সংরক্ষণ করবেন। মূল্যায়ন শেষে নির্ধারিত 20 জন শিক্ষার্থীর এই যা যা ছিল অর্থাৎ লিখিত অংশের খাতা, উত্তরপত্র এগুলো স্বাক্ষর করবেন এবং তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক একত্রে বান্ডিল করে বা আরো যদি কোনো প্রমাণাদি থাকে, যেমন যদি মডেল তৈরি করতে হয়, কোনো পোস্টার লাগতে হয়, এগুলো একসঙ্গে যুক্ত করে বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। এই হলো একজন পর্যবেক্ষক স্যারের কাজ। এরপর রয়েছে বিষয় শিক্ষকের কাজ। মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক পর্যবেক্ষককে খাতা বা উত্তরপত্র, পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছক, শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন। উল্লেখ্য, মূল্যায়ন পত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের ফটোকপি করে রাখবেন, যা শিক্ষার্থীদের দেওয়ার জন্য। প্রয়োজন সংখ্যক পর্যবেক্ষণ ছক ও রেকর্ড ছক ফটোকপি করবেন এবং প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করে রাখবেন। এগুলো মূল্যায়নের আগের দিনই তিনি রাখবেন। বিষয় শিক্ষক নির্বাচিত পর্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্বে সঠিকভাবে পালন করতে পারে। বিষয় শিক্ষক নিজেও 20 জন শিক্ষার্থীর একটি দলে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এগুলো কিন্তু আগেই বলেছি। মূল্যায়ন শেষে পর্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র, পর্যবেক্ষণ রেকর্ড এবং শিক্ষার্থী তৈরিকৃত অন্যান্য কাজের প্রকৃতি চেক করে বুঝিয়ে নেবেন। অর্থাৎ তিনি এগুলো শিক্ষার্থীদের পর্যবেক্ষককে দিবেন এবং মূল্যায়ন শেষে আবার নিজে বুঝিয়েও রাখবেন। এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়নের ছক অনুসরণ করে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। এরপরে পর্যবেক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন। অর্থাৎ যে তারা যে লিখিত অংশ দিলে এবং
পর্যবেক্ষক যেটি দেখেছিল অবজারভেশন করে তিনি যে রেকর্ড সংরক্ষণ করেছে দুইটা পাশাপাশি মিলিয়ে সামারি করে তিনি পিআই এর মাত্রা চূড়ান্ত করবেন। এগুলো আপনারা নিশ্চয়ই সামারি করতে জানেন, এর আগে শেখানো দেখানো হয়েছে, বলা হয়েছে। উল্লেখ্য, পর্যবেক্ষণ ছক এবং উল্লিখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই এর রেফারেন্স দেওয়া আছে, অর্থাৎ যে পিআই গুলো দেখা হবে সেগুলো ওখানে দেওয়া আছে। বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট 5 এ দেওয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন, যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট না দিতে পারলেও ওই ছক থেকে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। খুবই স্পষ্ট কথা। এরপরে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিতকরণ। এটি আসলে আমি আপনাদেরকে আর পড়ে শোনাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। এটি মূলত যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের দিকে যেন নজর দেওয়া হয় সেই বিষয়ে নির্দেশনা। এরপরে কোনো বিদ্যালয়ে যদি নৃগোষ্ঠী থাকে তাহলে তাদের মাতৃভাষায় যেন মূল্যায়ন করা যায় সেই বিষয়ে নির্দেশনা দিতে হবে। আর এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা। এখানে দেখেন সাধারণ উপকরণ তালিকা। সাধারণ উপকরণ মানে সকল বিষয়ের জন্য যেগুলো প্রযোজ্য, সেটা হলো প্রতিষ্ঠান সরবরাহ করবে 16 পৃষ্ঠার খাতা এবং প্রয়োজন শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, স্টেপলার, A4 সাইজের কাগজ, এগুলো কিন্তু প্রতিষ্ঠান সরবরাহ করে। আর শিক্ষার্থী কি নিয়ে আসবে? তারা শুধু কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল এগুলো নিয়ে আসবে। এবার রয়েছে বিষয়ভিত্তিক উপকরণ তালিকা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি কিন্তু শিক্ষার্থীদের আগেই জানিয়ে দিতে হবে। যেমন বাংলার জন্য 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। গণিতে 7ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডার এর কাগজ, আটা ইত্যাদি নিয়ে আসবে। বিজ্ঞান শিক্ষার বইয়ের জন্য বিজ্ঞান বিষয়ের জন্য 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই নিয়ে আসবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে 6ষ্ঠ, 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। 7ম শ্রেণী কিন্তু এখানে দেওয়া হয়নি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ ও 7ম শ্রেণীর জন্য কাঁচি 4 থেকে 5টি করে, আটা সরবরাহ করবে, এগুলো সরবরাহ করবে। 8ম ও 9ম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত পাতা, কাগজ, পুরানো ফেলে দেওয়া কাগজের বাক্স নিয়ে আসবে। শুধুমাত্র 7ম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে। কে কি নিয়ে আসবে সেটি কিন্তু খুব চমৎকার ভাবে এখানে দেওয়া হয়েছে, এটি ফলো করলে কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। এরপরে ইসলাম শিক্ষা, 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান 4 থেকে 5টি রং পেন্সিলের বক্স সরবরাহ করবে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম, 9ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। এই সরবরাহ করবে যেহেতু এগুলো প্রতিষ্ঠানই করার কথা মূলত। এরপরে শিল্প ও সংস্কৃতি, সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4 থেকে 5টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি 4 থেকে 5টি, রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় 4 থেকে 5টি গামছা বা 4 থেকে 5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। এগুলো কিন্তু প্রতিষ্ঠান সরবরাহ করবে। এই হলো নির্দেশনা। এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে, সেটা হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা, শিক্ষার্থীর জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। এই নির্দেশনাও কিন্তু এর আগে দেওয়া হয়েছে, অতএব আপনারা জানেন বিষয়টি। তো প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ নির্দেশনা 30শে জুন জারি করা হয়েছে, যেখানে 3রা জুলাই থেকে পরীক্ষা শুরু। তো আপনারা নিশ্চয়ই এটা নিয়ে প্রিপারেশন নেবেন, যারা শিক্ষার্থী রয়েছে তোমরাও প্রিপারেশন নেবে, বা অভিভাবক যারা শুনছেন এবং শিক্ষক যারা আছেন এই অনুযায়ী কাজ করলে নিশ্চয়ই আমরা একটি নতুন কারিকুলামের সুন্দর একটি মূল্যায়ন বা ষান্মাসিক মূল্যায়নটি সম্পন্ন করা সম্ভব হবে। তো যারা এখানে মূল্যায়নে অংশ নেবে তাদের জন্য শুভকামনা রইল এবং আপনাদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং সুনিমল সেশনে থেকে এই ধরনের শিক্ষামূলক বা শিক্ষার জন্য কাজে লাগে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি এবং লাইক, কমেন্ট, শেয়ার করে এটি ছড়িয়ে দেওয়ার বা অন্য সহকর্মীকে জানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি।
শুভ বিদায়।